বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পদের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ লেকচারে অর্থাৎ উপযোগ ষষ্ঠ লেকচারে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে উপযোগ রিলেটেড বা উপযোগ সংক্রান্ত যত আলোচনা ছিল, সেই উপযোগ সংক্রান্ত আলোচনার আজকে হচ্ছে সর্বশেষ লেকচার। তো উপযোগে আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি এবং সমপ্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করেছি। তোমাদের বইয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়েছে। তো সমপ্রান্তিক এবং ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনার কারণ ছিল তখন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলে, তখন ওই দুইটার সাহায্য আমাদের লাগে। সেই জন্য আমি ক্রমবর্ধমান এবং সমপ্রান্তিক উপযোগ বিধি ওই দুইটা আলোচনা করে দিয়েছি, যদিও তোমাদের ওরা পরীক্ষাতে আসবে না সরাসরি, কিন্তু তোমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আসবে। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমরা কি দেখেছি যে দ্রব্যের পরিমাণ বুগের পরিমাণ বৃদ্ধি করলে, দ্রব্য বুগের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে কি হয়, হ্রাস পেতে থাকে। তো ওই যে দ্রব্যের বুগের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, এই শর্তের ভিত্তিতে যে চিত্র এঁকেছি বা এই শর্তের অধীনে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা দাঁড়িয়ে আছে, এর পেছনে কিছু শর্ত ছিল, অনুমিত শর্ত ছিল, সেই শর্তগুলো আমি আলোচনা করি নাই। যেমন এই শর্তগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে বিবেচ্য দ্রব্যের দামটা স্থির। আমরা যেই দ্রব্যের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা যেই দ্রব্যের ক্ষেত্রে খাটাবো, সেই দ্রব্যের দামটা স্থির থাকবে। অর্থাৎ আমি গত লেকচারে আপেলের কথা বলেছিলাম, তাহলে আপেলের কথা যদি চিন্তা করি, তাহলে প্রথম আপেল থেকে যদি প্রথম আপেলের দাম যদি 10 টাকা হয়, তাহলে দ্বিতীয় আপেলটির দামও 10 টাকা হবে, তৃতীয় আপেলটির দামও 10 টাকা হবে। এবার আপেল জয়টা আপেলই আমি বুক করবো না, কারণ প্রত্যেকটা আপেলের দাম 10 টাকা করে হবে। অর্থাৎ দ্রব্যের এককের দাম হচ্ছে স্থির। এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে ভোক্তার আয়, রুচি, অভ্যাস স্থির। এবং আমরা যেই ভোক্তার উপর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটাবো, সেই ভোক্তার আয়টা হচ্ছে স্থির। অর্থাৎ সে যদি মাসে মনে করো 20,000 টাকা ইনকাম করে, তাহলে তার প্রত্যেক মাসে তার আয় হচ্ছে 20,000 টাকা, সেই আয়টা হচ্ছে তার স্থির। এবং রুচি, তার রুচি এবং অভ্যাস, রুচি অভ্যাস এই জিনিসটা স্থির। রুচি যেমন খাওয়ার অভ্যাস, রেগুলার ধারাবাহিকভাবে যে খাদ্যাভ্যাস সে অভ্যস্ত, সেই খাদ্যাভ্যাসটা তার বা সেই রুচিটা সেটিও তার স্থির। অভ্যাসটাও তার স্থির, খাওয়ার অভ্যাস বা চলার অভ্যাস, যে ব্যক্তিগত যে লাইফ, সেই অভ্যাসটাও কি তার স্থির। এবং 3 নম্বরে ধরা হচ্ছে দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়। এই যে দ্রব্যের বিভিন্ন একক, যেমন যে কোনো একটি দ্রব্য নিয়ে একটি দ্রব্যের উপর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটে। আমি যদি আপেল নিয়ে আলোচনা করি, তাহলে প্রত্যেকটা একক আপেল হতে হবে। যদি কমলা নিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা যদি কমলার উপর খাটাতে চাই, তাহলে প্রত্যেকটা এককই কমলা হতে হবে। যখন প্রথম একক আপেল এবং দ্বিতীয় একক কমলা, এর পরের একক কলা, এরকম কি বলবো, এইরকম দ্রব্য বিভিন্ন বিভিন্ন দ্রব্য আমরা নিয়ে খাটালাম। অর্থাৎ দ্রব্য সমজাতীয় না, বিভিন্ন জাতের দ্রব্য। বিভিন্ন জাতের দ্রব্য হলে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটবে না। তো সেই জায়গায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি খাটাতে হলে দ্রব্যটা সমজাতীয় হতে হবে, অর্থাৎ যে কোনো একটি দ্রব্য হতে হবে। ওই দ্রব্যের বেলায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটবে। এবং 4 নম্বরে হচ্ছে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। এবং ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা, ওইটা হতে হবে সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। কারণ আমরা উপযোগের বেলায় পড়েছিলাম উপযোগ দুইভাবে পরিমাপ করা হয়, এটা হচ্ছে পর্যায়গত উপযোগ এবং পরিমাণগত উপযোগ। তো এই ক্ষেত্রে পরিমাণগত উপযোগে খাটাতে হবে। পরিমাণগত উপযোগে আমরা জানি এটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটা হচ্ছে 4 নম্বর শর্ত। এবং 5 নম্বর শর্ত হচ্ছে ভোক্তা যুক্তিশীল। এবং ভোক্তা স্বাভাবিক আচরণ করবে। যেমন ভোক্তা এমন না, খেতে খেতে এমন অবস্থা করবে না যে অসুস্থ হয়ে যাবে, ওই রকম খাবার ভোক্তা খাবে না। বা খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে ভোক্তা এখন আর নিতে পারছে না, আর বমি করে দেবে, ওই যে পাগল বা শিশু, ওই রকম কোনো মানুষের উপর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটবে না। ভোক্তা অর্থাৎ যুক্তিশীল হতে হবে, তার যতটুকু আহার করার প্রয়োজন, যতটুকু দরকার, সে ততটুকুই বুক করবে। ওই রকম মন মানসিকতা রেখে যে ভোক্তা বুক করবে, তার উপর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটবে। তাহলে এই বিষয়টা আমি প্রথমে যদিও বলা উচিত ছিল, আমি এই বিষয়টা নিয়ে ততটা গুরুত্ব দিই না, তাই এখন ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এবং এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত যেগুলা, এই অনুমিত শর্তগুলা নিয়ে আলোচনা করলাম। এবং তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির
কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করতে চাই। কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটবে না, যে কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বুকটা একটু মুছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করবো। তো প্রথম ব্যতিক্রমটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না বা খাটবে না। যেমন অপরিবর্তনীয়তা। অপরিবর্তনীয়তা বলতে বোঝায় নির্দিষ্ট সময়ে ভোক্তার আয়, রুচি, অভ্যাস এবং স্থির। অর্থাৎ যখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগটা খাটানো হয়, একটা নির্দিষ্ট সময়ে ভোক্তার নির্দিষ্ট একটা সময়ের ভিত্তিতে ভোক্তার আচরণটাকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আয় স্থির এবং অভ্যাসটা স্থির। যেমন উপস্থিত সময়ে যখন খাচ্ছে ঠিক তখন ওই সময়টার জন্য ওটা কার্যকর হবে। কিছুদিন পর, কয়েকদিন পর আবার ওই যে আপেল খেয়েছে, ওই খাওয়ার কারণে যে তার উপযোগটা হ্রাস পেয়েছিল, কয়েকদিন পর ওই জিনিসটা আর থাকবে না, কয়েকদিন পর সে আবার আপেল খেতে পারবে নতুন করে। তো সময়, ওই অপরিবর্তনীয়তা অর্থাৎ সময় এবং নির্দিষ্ট সময়ে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ স্থির বলে অনুমান করা যায়। অর্থাৎ সময়ের ভিত্তিতে আয় স্থির, রুচিও স্থির, অভ্যাসটাও স্থির। ওই স্বল্প সময়ের সাথে তুলনা করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হয়। কিন্তু সময়টা যদি একটু দীর্ঘ সময় হয় তখন আর ওই বিষয়টা কার্যকর হয় না, তখন ব্যতিক্রম হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। তাহলে এক নাম্বারটা গেল। দুই নাম্বারটা হচ্ছে দ্রব্যের উপযুক্ত একক। দ্রব্যের উপযুক্ত একক অর্থাৎ দ্রব্যের একক যদি খুবই কম থাকে, যেমন একজন তৃষ্ণার্ত ব্যক্তি আছে, তৃষ্ণার্ত ব্যক্তি এখন পানি খুবই সীমিত আছে, মনে করো 1 কাপ পানি আছে, তখন তৃষ্ণার্ত একজন ব্যক্তিকে যখন তুমি চামচ দিয়ে 1 চামচ পানি দিবা, তখন তার তৃষ্ণা মিটবে কিন্তু তার চাহিদা কমবে না। যখন 1 চামচ পানি দেওয়ার পর তার তৃষ্ণা আরো বেড়ে যাবে, তখন পানি সে আরো চাইবে, আরেক চামচ দিলে আরো বেড়ে যাবে। তো দ্রব্যের একক যদি উপযুক্ত না থাকে তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাও কার্যকর হয় না। তাহলে 2 নম্বরটা গেল। 3 নম্বরটা হচ্ছে সময় ব্যবধান। সময় ব্যবধান যদি 1 নম্বরে আমি অলরেডি বলে ফেলেছি। সময় ব্যবধান বিবেচনা করলে ওই বিধি কার্যকর হয় না, কারণ কোনো একটি নির্দিষ্ট দ্রব্য ভোগ করলে ওই সময়ের উপযোগ হ্রাস পাবে। অর্থাৎ উপস্থিত সময় উপযোগটা হ্রাস পায় সেটা ঠিক, কিন্তু ওই সময় পরে 1 দিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পরে যখন আবার ওই আপেলটা তার সামনে নিয়ে আসা হবে, তখন ঠিক আগের মতো তার চাহিদা বা তৃপ্তি আগের মতোই তৈরি হবে, আবার আগের মতো সে খেতে পারবে। তখন ওই ক্ষেত্রে আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হচ্ছে না। 4 নম্বর হচ্ছে শখের দ্রব্য। 4 নম্বর হচ্ছে শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে যেমন মোবাইল, একটা মোবাইল ইউজ করছি অ্যান্ড্রয়েড, এটাও তো মোবাইল। আইফোন, সেটিও মোবাইল। তখন অ্যান্ড্রয়েড মোবাইল থাকা সত্ত্বেও অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সন মোবাইল যখন আসে, তখন ওইটার পরিবর্তে আরো ভালো মোবাইলটা ইউজ করার চাহিদা তৈরি হয়। তো এই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ওই জিনিসটা কার্যকর হয় না। আরো বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে এটা উদাহরণ হতে পারে। তারপরে হচ্ছে এই অর্থের প্রান্তিক উপযোগ স্থির নয়। অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগ এখানে স্থির ধরা হয়েছে। অর্থের প্রান্তিক উপযোগ হচ্ছে অর্থাৎ দ্রব্য থেকে যেমন আমরা বুক করলে উপযোগ পাই, তেমনি অর্থ ব্যয় করলেও অর্থনীতিবিদরা অর্থের বিনিময়ে অর্থ থেকেও কি একটা মনস্তাত্ত্বিক অর্থ থেকেও মনস্তাত্ত্বিক ধারণার একটা উপযোগ তৈরি করেছেন। তো ওই যে অর্থের যে উপযোগটা, অর্থের যে প্রান্তিক উপযোগ, অর্থাৎ অর্থের এক একক দ্রব্যের এক একক অর্থ ব্যয় করলে যে উপযোগটা পাওয়া যায়, এখানে অধ্যাপক মার্শাল এক একক অর্থ বিনিময়ে বা এক একক অর্থ ব্যয় করলে সেই উপযোগটাকে স্থির ধরেছেন। যেমন 1 টাকার বিনিময়ে মনে করো 5 ইউটিল আমরা উপযোগ পাই। তো অধ্যাপক মার্শাল এখানে সব সময় বলেছেন 1 টাকার বিনিময়ে যদি 5 ইউটিল হয়, তাহলে 2 টাকার বিনিময়ে হবে 10 ইউটিল, 3 টাকার বিনিময়ে হবে 15 ইউটিল, 100 টাকার বিনিময়ে হবে কত, 500 ইউটিল। অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগটাকে অধ্যাপক মার্শাল স্থির ধরেছেন। বাস্তবে অর্থের প্রান্তিক উপযোগটা স্থির না। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে গিয়ে অর্থের প্রান্তিক উপযোগটাকে স্থির ধরেছেন, কিন্তু বাস্তবে এটা স্থির না। এটা ব্যয় বৃদ্ধির সাথে বা ব্যয়ের হ্রাসের সাথে কম বেশি হতে পারে। অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগটা কি হয়, পরিবর্তনশীল, পরিবর্তিত হয়। তাহলে এই বিধি এই ক্ষেত্রেও কি এখানে একটু ব্যতিক্রম আছে, এই ক্ষেত্রেও এটা ব্যতিক্রম। এবং প্রদর্শন প্রভাব, যেমন একটা বাইক আছে, এখন বন্ধু
আরো একটা ভালো বাইক কিনছে, এখন তোমার চাই দেখো ওইটা থাকার পরে আরেকটা বাইক কিনা, ও মোবাইল আর একটা আছে, এটা এখন বন্ধু আর একটা মোবাইল কিনছে, ও গেম খেলার জন্য আরো ভালো মোবাইল কিনা, ওই যে প্রদর্শনের জন্য বা দেখানোর জন্য বন্ধু কিনছে, আমিও এখন দেখাতে চাই ভালো একটা মোবাইল আমিও কিনতে চাই। ওই যে প্রদর্শন প্রভাব, এই প্রদর্শন প্রভাবের কারণে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হয় না। এবং কৃপণের ক্ষেত্রে, কৃপণের ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হয় না, কারণ কৃপণের কাছে যতই অর্থ থাকুক না কেন, সম্পদ থাকুক না, সে ভোগের চাইতে জমানোটাকেই বেশি পছন্দ করবে। তো সেক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা এখানেও কার্যকর হয় না কৃপণের ক্ষেত্রে। আবার আয় বৃদ্ধির ক্ষেত্রে, তো আমরা ধরে নিয়েছিলাম ওই যে অনুমিত শর্তে ধরে নিয়েছিলাম আয় স্থির, আয় তো মানুষের পরিবর্তন হতে পারে, যদি আয়ের পরিবর্তন হয় তখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মোটামুটি 9টা আলোচনা বইয়ে দেওয়া আছে, আমি এগুলা করলাম। এখন আমরা আলোচনা করব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা যে কোনো উপযোগ বিধি থেকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, মোট উপযোগ কাকে বলে এটা তো আমরা জানি, এবং প্রান্তিক উপযোগ কাকে বলে এটাও জানি। এখন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে আমরা পার্থক্যগুলা দেখব। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক বা পার্থক্য, এই বিষয়টা এখন আলোচনা করতে চাই। তো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য যদি আমরা বলতে চাই, তাহলে 1 নম্বরেই আমরা বলতে পারি, 1 নম্বর পার্থক্যটাই তো আমরা সংজ্ঞা থেকে দিতে পারি, দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি, দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এবং দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে এই থেকে একটা পার্থক্য দেয়া গেল। তারপরে 2 নম্বর পার্থক্যটা হচ্ছে মোট উপযোগের সূত্রটা, মোট উপযোগের যে সূত্র, মোট উপযোগের সূত্র হচ্ছে টোটাল ইউটিলিটি ইকুয়াল এম ইউ এক্স ওয়ান প্লাস এম ইউ এক্স টু প্লাস ডট ডট এম ইউ এক্স এন। এবং প্রান্তিক উপযোগের সূত্রটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, এটি সূত্র হচ্ছে মোট উপযোগের পরিবর্তন অর্থাৎ ডেল টি ইউ বাই ডেল কিউ। ভোগের একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় বা ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। তাহলে এই সূত্রটা দিয়ে দিলাম। এবং তারপর আবার দিতে পারি রেখার ক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, রেখার ক্ষেত্রে যদি আমরা বলি মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে মোট উপযোগ রেখাটা হবে এইরকম। এবং মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ রেখাটি হবে এইরকম। এটা তো বলে দিয়েছিলাম। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির রেখা যখন অঙ্কন করছিলাম তাহলে দেখতে পাচ্ছিলাম যে এটি কেন্দ্রবিন্দু থেকে ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির হয়, এবং প্রান্তিক উপযোগ রেখাটি লম্ব থেকে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এবং এটা দিতে পারি আমরা 3 নম্বর পার্থক্য। এবং 4 নম্বর পার্থক্য যদি আমরা দিতে চাই তাহলে পার্থক্যটা এইভাবে লেখা যায় যে মোট ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে মোট উপযোগ রেখা কেন্দ্রবিন্দু থেকে লম্ব অক্ষের দিকে অবতল আকৃতির হয়, এবং প্রান্তিক উপযোগ রেখা মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এবং এটা হচ্ছে 4 নম্বর পার্থক্য। 5 নম্বর পার্থক্য যদি আমরা বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি যে 5 নম্বর পার্থক্য আমরা বলতে চাই যদি সমপ্রান্তিক উপযোগ বিধি হয়, সমপ্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে মোট উপযোগ রেখা কেন্দ্রবিন্দু থেকে মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এবং প্রান্তিক উপযোগ রেখাটি
ভূমি অক্ষের সমান্তরাল হয়, প্রান্তিক উপযোগী রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। তো এই তিনটা চিত্রের যে কম্বিনেশন, তাহলে এই পাঁচটা পার্থক্য দেয়া যায়। আরো বিভিন্ন পার্থক্য হতে পারে, তো আমরা মোটামুটি এই পাঁচটা পার্থক্যই বলি। তো এই পাঁচটা পার্থক্য, যদিও এই পার্থক্যগুলো এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমার মনে হয় যদি এই প্রিভিয়াস লেকচারগুলোকে দেখে থাকো তাহলে এই পার্থক্যগুলো যে বলছি, এই যে চিত্রগুলো আঁকছি বা এই যে সূত্র টুত্র দিছি, ওগুলা বোঝার কথা। তো উপযোগ রিলেটেড যে আলোচনা ছিল মুক্ত উৎপাদকের আচরণে দ্বিতীয় অধ্যায়ে, এটি ছিল শেষ টপিক। পরবর্তীতে আমি চাহিদা এবং চাহিদার স্থিতিস্থাপকতা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।